নাবিদের চোখে মুখে তাচ্ছিল্যতা ফুটে আসে। আর সে চ্যালেঞ্জকে একসেপ্ট করে নেয়, কারণ সে ভালোভাবেই জানে অ্যানি তার কাছে দৌড়ে চলে আসবে। কে থাকতে চাইবে এমন অশুভ জগতে? সবাই চাইবে মন খুলে নিঃশ্বাস নিতে, একটু বেঁচে থাকতে। যে ইচ্ছেটা অ্যানির থেকে কেড়ে নিয়েছেন গ্যাংস্টার বস, তার মৃত্যুতে অ্যানি নিশ্চয়ই অনেক খুশি। নাবিদ আরিশের পাশাপাশি হেঁটে যায় করিডোরের দিকে। চারিপাশে প্রচুর সিকিউরিটি, অনুমতি ছাড়া পাখি ঢোকাও অসম্ভব। আরিশান নাবিদ দরজা খুলে ভেতরে ঢুকতেই পরিবেশের স্থবিরতা এক মুহূর্তে টাল খেয়ে যায়। নাবিদের চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত বিজয় উল্লাসের হাসি, যেন বহু প্রতীক্ষার পর সে অবশেষে নিজের লক্ষ্য বিন্দুর খুব কাছে এসে দাঁড়িয়েছে। অ্যানিকে দেখার জন্য তার ভেতরের অস্থিরতা আর সংযম মানছে না। মনের ভেতরে ক্রমাগত ছটফটানি ও বুকের গভীরে অদৃশ্য উত্তাপ বেড়েই চলেছে। ঠিক তখনই দরজার শব্দে চমকে ওঠে নাজলি। চোখ তুলে তাকিয়ে সে বিস্ময়ে স্থির হয়ে যায়। আরিশকে ফিরে আসতে দেখে অনেক অবাক হয়, কিন্তু সেই বিস্ময় এক মুহূর্তেই দ্বিগুণ হয়ে ওঠে যখন সে আরিশের পাশে নাবিদকে দাঁড়িয়ে থাকতে দেখে। নাজির চোখে মুখের অবাকতা দেখে বুঝায় এই যাচ্ছে অপ্রত্যাশিত কোনো সমীকরণ হঠাৎ বাস্তব হয়ে গেছে। এই দুইজন একসঙ্গে এখানে, এই সময়ে, এই পরিস্থিতিতে। নাজলি এগিয়ে যায় নাবিদের দিকে, অবাক হয়ে বলে। নাভিদ, তুমি এখানে? নাবিদ হেসে বলে, আমার পূর্ণতার সাক্ষী হবে তো নাজলি। নাজরি অবাক হয়ে জিজ্ঞেস করে। কিসের পূর্ণতা নাভিদ? নাবিদ খুশিতে কথা বলতে পারছে না, তার কণ্ঠ আটকে আসছে, তার গলা ভেঙে আসে। আমার পাখিটা কোথায় নাজলি? ওকে ডেকে দিবে প্লিজ। নাজলি ইচ্ছে করে অ্যানিকে নিয়ে আসতে উদ্যত হয়। এখানে নতুন করে প্রশ্ন করার আর মানে নেই, কারণ সে খুব ভালো করেই জানে নাবিদের উপস্থিতির কারণ। পরিস্থিতির ভেতর কোনো অপ্রস্তুত ঢুকতে না দেওয়ার এক গোপন প্রয়াসে সে উপরে যেতে অগ্রসর হয়। কিন্তু সে আর বেশি দূরে যেতে পারেনি। সিঁড়ির কাছে হঠাৎ করে অ্যানি এসে উপস্থিত হয়। চোখে উৎকণ্ঠা এক প্রকার, মুখে চাপা আতঙ্ক দেখা যাচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে সে অধৈর্য হয়ে ছুটে আসে আরিশের দিকে। অ্যানির এমন হঠাৎ সংযমহীন ছুটে আসা দেখে আরিশ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। নাবিদ এগিয়ে যায় ধরার জন্য, কিন্তু অ্যানি ছিটকে দূরে সরিয়ে দেয়। অ্যানি দৌড়ে এসে সে থামে আরিশের খুব কাছে। তার শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গিয়েছে, বুক ওঠানামা করছে দ্রুত। আরিশ আর নাবিদের চোখ কেমন স্তব্ধ হয়ে যায়। এই অ্যানিকে তারা চিনতে পারছে না। মানসিক বিপর্যস্ততা যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন শরীরের উপরে তার ছাপ পড়ে খুব নিষ্ঠুরভাবে। একজন মানুষের ভেতরের অস্থিরতা আর হাহাকার যখন ভাষায় প্রকাশ পায় না, তখন তার শরীর সেই যন্ত্রণার সাক্ষী হয়ে দাঁড়ায়। সেদিনের সেই প্রাণোচ্ছল আর সৌন্দর্যের প্রতীক অ্যানি এখন যেন নিজেরই এক ছায়া। যে মুখটা দেখলে একসময় স্নিগ্ধতা ছড়িয়ে পড়তো, সেখানে এখন কেবল অযত্ন আর হাহাকারের ছাপ। নাবিদ দুই কদম পিছিয়ে যায়, তার শরীর কাঁপছে অসম্ভব ভাবে। নিজেকে সামলাতে না পেরে ডিভানে বসে যায়। অ্যানির এই হাহাকার মিশ্রিত বিধ্বস্ত শরীরে দেখে তার হৃদয় পুড়ে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যানির দিকে। রাতের পর রাত ঘুমহীন চোখে তাকিয়ে থাকার কারণে অ্যানির চোখের নিচে গভীর কালো দাগ বসে গিয়েছে। তার সেই উজ্জ্বল চোখ দুটো এখন কোটরাগত থেকে এবং নিষ্প্রাণ। গালে কান্নার দাগগুলো স্পষ্ট হয়ে আছে। চুলের যত্ন নিতে সে হয়তো ঘন্টার পর ঘন্টা সময় দিত, সেই চুলগুলো এখন রুক্ষ আর জট পাকানো। কোনো পরিপাটি ভাব নেই, অযত্নে সেগুলো মুখ আর কপালে পাগলের মতো ছড়িয়ে আছে। ডিহাইড্রেশন আর মানসিক উত্তেজনায় তার ঠোঁটগুলো শুকিয়ে ফেটে গিয়েছে। প্রাণহীন সেই ঠোঁটে এখন আর হাসির লেশ মাত্র নেই। অ্যানির এই বিধ্বস্ত রূপটি চোখে পড়তে আরিশ মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তার দৃষ্টি অ্যানির উপর স্থির হয়ে থাকে, কিন্তু মন যেন মানতে চায় না অ্যানি এমন হতে পারে। যে মেয়েটিকে সে এতদিন সংযত, স্থির ও আত্মনিয়ন্ত্রণ হিসেবে চিনে এসেছে, এই ভাঙাচোরা অস্থির অবয়ব তার সঙ্গে কোনোভাবেই মেলে না। অ্যানি আরিশের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। প্রতিটা রাত, প্রতিটা দিন, সেকেন্ড, ঘন্টা, মিনিট আপনার অপেক্ষায় ছিলাম ভাইয়া। কখন আপনি ওনাকে নিয়ে আসবেন আর আমার উত্তপ্ত মনকে শান্ত করবেন? উনি কোথায় ভাইয়া? আর কত কষ্ট দিবে আমাকে? বলুন, দ্রুত আমার সামনে আসতে। অ্যানির কণ্ঠস্বর একদম ভেঙে গিয়েছে। আরিশ কি বলবে বুঝতে পারছে না, মাথায় হাত দিয়ে বিড়বিড় করে ওঠে। ও গড, নিক একবার দেখ, জাস্ট একবার নিজের স্ত্রীর বিধ্বস্ত রূপটা দেখ। এই মেয়েকে তুই এমন মৃত্যুর দরজায় ফেলে রেখে গেলি কেন? এটাকে হয়তো বলে সত্যিকারের প্রেম,
কিভাবে সামলাবো এত কিছু? আরিশ অ্যানির দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। শান্ত হও অ্যানি। নিক না আসুক, বাচ্চাটা তো আছে। নিকের অংশটাকে আঁকড়ে ধরো, তার অস্তিত্ব অনুভব করো। ভালোবাসা সবসময় অমর থাকে। অ্যানির পছন্দ হলো না এই উত্তর। সে তো আরিশের অপেক্ষাতে ছিল যে আরিশ নিককে নিয়ে আসবে, কিন্তু সেও নিককে আনলো না। কিন্তু কেন আনিনি? তার নিক তো বেঁচে আছে, তাহলে কেন তার সাথে দেখা করাচ্ছে না? অ্যানি ছন্নছাড়া হয়ে এদিক সেদিক তাকায়। অ্যানির মস্তিষ্ক কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। সে আরিশের পায়ের কাছে বসে কেঁদে ওঠে। ওনাকে বলুন না আমার সামনে আসতে। শুধু একবার দেখবো এমন লুকোচুরি খেলা কেন খেলছে আমার সাথে। আরিশ হতভম্ব হয়ে যায়। অ্যানিকে পায়ের কাছ থেকে দ্রুত তুলে বলে। আমাকে অপরাধী কেন বানাচ্ছ? বাস্তবতা মেনে নিয়ে নিজেকে সামলে নাও। অ্যানি মুখে হাত দিয়ে ছটফট করে ওঠে। মিথ্যা নাটক করছেন আমার সাথে আপনারা। ওনাকে আমি প্রতিনিয়ত দেখতে পাই। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে, সেই উন্মাদ আর হিংস্র চোখ দিয়ে আমাকে পর্যবেক্ষণ করে। তার এলোমেলো চুল আমাকে মাতাল করে তোলে, কিন্তু যখন আমি ছুতে যাই তখন আবার থেকে পালিয়ে যায় কোথাও। উনি হার্টলেস, আমাকে কাঁদতে বারণ করেছে, অথচ আজ এমন ভাবে কাঁদাচ্ছে যে চোখের নিচে ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে। নাজলি এগিয়ে এসে অ্যানিকে আঁকড়ে ধরে। অ্যানি নাজের দিকে তাকিয়ে বলে। ও আপা, বলো না ওনাকে নিয়ে আসতে। প্রতি প্রতি রাতেই তো আমার কাছে আসে, কিন্তু ছুতে গেলে কেন এইভাবে পালিয়ে যায়? নাজলি অ্যানির চোখের পানি মুছে দিতে দিতে বলে। এইসব তোর ভ্রম। নিক জেব্রান আসেনি তোর কাছে, উনি আর আমাদের মধ্যে নেই। অ্যানি মাথায় চেপে ধরে মেঝেতেই বসে পড়ে। অ্যানির অবস্থা দেখে আরিশ স্তব্ধ হয়ে যায়। কথা গলায় আটকে আসছে তার। অস্থির হয়ে বলে। ঠিক 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 আছো তুমি? কি হয়েছে? অ্যানি কোনো জবাব দিল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আরিশের থাকে। চোখে আসার আলো ফুটিয়ে প্রশ্ন করে। উনি আসবে ভাইয়া। সন্তান হওয়া পর্যন্ত আমি এই অন্ধকার রুমে তার জন্য অপেক্ষা করব। এরপর এরপর আমি নিজেও শেষ হয়ে যাব। তখন উনি চিৎকার করে কাঁদে তখন যদি উনি চিৎকার করে কাঁদে, তবু আমাকে খুঁজে পাবে না। আরিশ কথা বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। এ কোন অ্যানিকে দেখতে পাচ্ছে এসে? এই 1 মাসে এতটা বিধ্বস্ত মানুষ কিভাবে হয়ে যেতে পারে? আরিশ বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে। এতটা ভেঙে পড়ো না, নিজের শক্ত করে রাখো। অ্যানি শক্ত গলায় বলে। ভালোবাসাকে হারিয়ে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, আর আপনি আমাকে শক্ত হতে বলছেন। আরিশ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যানির মুখে ভালোবাসা উচ্চারণ শুনে নাবিদের কলিজা কেঁপে ওঠে। সে পেছন থেকে অ্যানির হাত স্পর্শ করতে যায়, কিন্তু তার আগেই অ্যানি 2 কদম এগিয়ে যায়। হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে। একদম ছোবেন না আমায়। আপনার সাহস হলো কিভাবে আমাকে ছোঁয়ার? আমাকে স্পর্শ করার চেষ্টা করলে হাত কেটে কুত্তাকে খাওয়াবো। নাবিদের রুহুটা হয়তো কেউ টেনে ধরেছে। অ্যানির এই ধারালো কণ্ঠস্বর তাকে ক্ষতবিক্ষত করে ফেলছে। নাজলি আরিশ নিজেও অবাক অ্যানির এমন ব্যবহারে। এদের ধারণা অনুযায়ী নাবিদের প্রতিটা অ্যানি যথেষ্ট অমায়িক। নাবিদ ভাঙা গলায় বলে। কি 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 হয়েছে তোমার? আর চিনতে পারোনি আমাকে? আমি নাভিদ। অ্যানির মস্তিষ্ক এতক্ষণে সজাগ হয়ে ওঠে। কান্না মিশ্রিত চোখে তাকায় নাবিদের দিকে। নাভিদ ভাইয়া। নাবিদ হাসি দিয়ে বলে। আমি তোমাকে নিতে এসেছি এই নরক থেকে। অ্যানির চোখ মুখ শক্ত হয়ে ওঠে। কোথায় যাব? ইরান। অ্যানির চোখ মুখ আক্রোশে লাল হয়ে ওঠে, দাঁত পিষে বলে। আপনি আমাকে এখান থেকে নিতে এসেছেন? হ্যাঁ, যাবেন আমার সাথে। অ্যানি এক পলক তাকায় নাবিদের দিকে। টেবিলের উপরে রাখা ছুরিটা হাতে তুলে নেয় আচমকা। চোখের পলক ফেলার আগে নাবিদের গলায় চেপে ধরে সেই ছুরি। হতভম্ব হয়ে যায় রুমের প্রতিটা মানুষ। নাবিদ নিজেও ভাষা হারিয়ে ফেলে। অ্যানি ছুরি চেপে ধরে চিৎকার করে ওঠে। আজ থেকে আপনিও আমার জীবনের সব থেকে বড় শত্রু। সবার পায়ে ধরে মিনতি করছি যাতে ওনাকে আমার কাছে ফিরিয়ে দেয়। আর আপনি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসছেন। আপনি জানেন এই সামান্য রুম থেকে বের হলে উনি উন্মাদ হয়ে যেত। যদি জানতে পারে আমি আপনার সাথে গিয়েছি, কতটা কষ্ট পাবে ভাবতে পারছেন? পরপুরুষ আমার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি যাওয়া তো দূরের কথা, আমার হাতটা ধরার সামান্য রাইট নেই আপনার, কারণ উনি পছন্দ করতেন না আমাকে। কেউ
কারণ উনি পছন্দ করতেন না আমাকে কেউ স্পর্শ করলে। মৃত্যুর আগ পর্যন্ত এই অন্ধকার রুমে বসে ওনার জন্য অপেক্ষা করব। যদি এর মধ্যে মরে যাই তবে আখিরাতে দেখা করব, প্রশ্ন করব আমাকে কেন এইভাবে একা রেখে চলে গেল। চলে যান এই বাড়ি থেকে, দ্বিতীয়বার যাতে আপনাকে এখানে না দেখি। চলে যান নাভিদ ভাই। অ্যানি কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে ওঠে। নাজলি গিয়ে অ্যানিকে আগলে নেয়। অ্যানি এক মুহূর্তও দেরি করলো না, এখানে ছুটে চলে যায় সে অন্ধকার আলো বাতাসহীন রুমের দিকে। নাবিদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নাবিদ বুক চেপে ধরে মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ে। যন্ত্রণায় মনে হচ্ছে তাকে পিষে দিচ্ছে। অ্যানির প্রতি তার দীর্ঘদিনের পাগলাটে আর ভালোবাসা আজ বাস্তবতার নির্মম দেয়ালে এসে আছড়ে পড়েছে। নিকের মৃত্যু পরবর্তী সেই শূন্যতাকে কেন্দ্র করে সে এসেছিল অ্যানিকে নিজের জীবনের দিকে টেনে নিতে। তার মনের ভেতরে ছিল এক অন্ধ বিশ্বাস, অ্যানি নিককে ভালোবাসে না, তীব্র ঘৃণা করে ওই জানোয়ারটাকে। তার পাখিটা তার জীবনে আবার ফিরে আসবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। নাবিদের চোখে এখনো ভাসছে সেই মুহূর্তগুলো। সামনে দাঁড়িয়ে থাকা অ্যানি কিভাবে তার অস্তিত্বকে উপেক্ষা করে ভাঙা গলায় কেবল নিকের নাম উচ্চারণ করে চিৎকার করে কেঁদেছে। তার প্রতিটি কান্নার ধ্বনি নাবিদের ভেতরে অদৃশ্য শেল বিস্ফোরণের মতো আঘাত হানছে। সে শব্দে তার সমস্ত প্রত্যাশার সম্ভাবনা ও স্বপ্ন একে একে চূর্ণ হয়ে গিয়েছে নিমিষেই। নাবিদ এগোতে গিয়েও থেমে যায়, তার পদযুগল যেন মাটির সঙ্গে শিকলবদ্ধ হয়ে গেছে। নাবিদ চুল টেনে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। ভেবেছিলাম সে সমুদ্রের পাড়ি দিতে পারবে না, হয়তো আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু কোনোদিন কল্পনাও করিনি সে আমাকে রেখে অন্যের হাত ধরে এই বিশাল সমুদ্র অনেক আগেই পাড়ি দিয়ে ফেলেছে। যদি এতটাই বদলে যাবে, তবে আমাকে এতটা পাগল করলে কেন? আমার ভালোবাসা কি কোনোদিন তোমার চোখে পড়েনি? নাবিদ চোখ বন্ধ করে মেঝেতে দুই হাত রেখে সিঁড়ির দিকে তাকায়। আমি তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম, যাতে তুমি উঠতে পারো, কিন্তু জানতাম না তুমি আমার আকাশটাই বদলে দিয়ে অন্য কারোর দিগন্তে গিয়ে ঘর বেঁধে ফেলবে। এতটা নিষ্ঠুর তুমি। কিন্তু তুমি কিভাবে কিভাবে হয়ে গেল? তোমাকে পাওয়ার জন্য আদর্শ মানুষ হয়েছি, ধর্ম ত্যাগ করেছি। তোমাকে পাওয়ার জন্য সে মক্কা গিয়েছি, যেখানে মানুষ খোদার দরবারে গিয়ে ক্ষমা ভিক্ষা চায়। আর আমি গিয়ে পুরো রাত জেগে তোমাকে চেয়েছি, খোদার দরবারে বলেছিলাম তোমাকে আমার করে দেয়। অথচ খোদা আমার ডাক শুনলো না, আমাকেও পাগল করে ছাড়লে পাখি। আরিশ নাবিদের কাঁধে হাত রাখে। নাবিদ আরিশের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে, ভুলে যায় নাজলির উপস্থিতি। আরিশের হাত ধরে বলে, ভালোবাসার এই নিষ্ঠুর খেলায় আমি হেরে গিয়েছি আরিশ। অথচ দেখ, নিক মরে গিয়েও জিতে গেল। নিকের মৃত্যুতে কেউ কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আর আমি মরলে এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নেই। এই যুদ্ধ করে এনিকে নিয়ে যেতে পারতাম আমি, কিন্তু যুদ্ধ আমি কার সাথে করব? যুদ্ধক্ষেত্রে এসে দেখি আমার নিজের লোকের হাতেই তলোয়ার। আমি হেরে গিয়েছি। নরখাদক যত এই ভালো নরখাদক যতই ভালো হোক, তারা কারোর ভালোবাসা পায় না, তাদের মৃত্যুতে কেউ কাঁদে না। আরিশ শান্ত গলায় বলে, তোকে আমি আগেও বলেছি নাভিদ, অ্যানিকে এখন আর কিছুতেই পাবি না। আগে নিক তোকে ত্রিসীমানায় আসতে দিত না, আর এখন অ্যানি নিজেই তোর সীমানায় কোনো পুরুষকে আসতে দেয় না। বাস্তবতা মেনে নে। আরিশ কথাটা বলে শেষ করতে পারেনি। পাশ থেকে নাজরির আশ্চর্যজনক কণ্ঠস্বর। রেপিস্ট, নরখাদক, নাভিদ, তুমি কি বলছো এসব? নাবিদ নাজরির দিকে তাকিয়ে হালকা হেসে সামনে এগিয়ে যায়। দরজার কাছে এসে নাজরির উদ্দেশ্যে বলে, নাভিদ কি বলে গেল এসব? নরখাদক, রেপিস্ট, এসব কেন বললো? সব বাস্তবতা একসাথে জানতে নেই। নাভিদ এমনি এসব বলেছে, আর এই কথাগুলোর কোনো ব্যাখ্যা নেই। তুমি অ্যানিকে সামলাও। নাবিদ চলে যায়। নাজলি আরিশের দিকে এগিয়ে যায়। আরিশ নাজলির চোখের পানি মুছে দিয়ে বলে, গ্যাংস্টার বস নিক জেব্রানের আকস্মিক মৃত্যুতে সমগ্র সাম্রাজ্য জুড়ে এক অচিন্তনীয় শূন্যতা ও অস্থিরতার ছায়া নেমে এসেছে। যে সাম্রাজ্য একসময় তার কঠোর নিয়ন্ত্রণ ও নিখুঁত হিসাব নিকাশ এবং নির্ভুল সিদ্ধান্তের মাধ্যমে স্থিতিশীল ছিল, আজ সেই সাম্রাজ্যে
দিশেহারা ও অনিশ্চয়তার গভীরে নিমজ্জিত। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে কোথাও কোথাও উল্লাসের আভাস দেখা গেলেও অধিকাংশ অঞ্চলে নেমে আসে গভীর শোক, আতঙ্ক এবং ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা। সাম্রাজ্যের প্রতিটি স্তরে বিরাজ করছে হাহাকার। নেতারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, অনুগতরা বিভ্রান্তিতে ঢলে পড়েছে, কিছু লোক ভীত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। নিকের অনুপস্থিতিতে এখন আর কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অবশিষ্ট নেই, কারণ তার হাতেই ছিল প্রতিটি হিসাব নিকাশ, প্রতিটি সিদ্ধান্তের সূক্ষ্ম দিক নির্দেশনা। সে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো ব্যবস্থা যেন এক বিশাল দেহ যার হৃদয় হঠাৎ বন্ধ হয়ে গেছে। অনেকে এই সুযোগকে নতুন ক্ষমতার সম্ভাবনা হিসেবে দেখলে অধিকাংশই বুঝতে পারছে না এই বিশৃঙ্খলার মধ্যে আসলে নেতৃত্ব দেওয়ার মতো কেউ অবশিষ্ট আছে কিনা। সাম্রাজ্যের ভেতরে গোপন ষড়যন্ত্র, ক্ষমতার লোভ এবং অনিশ্চয়তার চাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। আরিশ কিছু মুহূর্ত সব সামনে রাখলেও ধীরে ধীরে সব নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। সব থেকে বেশি ষড়যন্ত্র করছে কায়াত, যে গ্যাংস্টার বসের আসন পাবার জন্য উন্মাদ হয়ে উঠেছে। তার কানে এসেছে আজ তার সঙ্গীদের নিয়ে গোপন পার্টি করবে। এখন এই পার্টিটা কিসের জন্য করা হচ্ছে তার জানা নেই। আরিশের সন্দেহ দিন দিন বেড়েই চলছে। নিকের মৃত্যুতে কায়াত দায়ী নাকি অন্য কেউ? কে বোমা হামলার নির্দেশ দিয়েছিল? আরিশের অবস্থা পুরো পাগলের মতো হয়ে উঠেছে। একটি গোপন কক্ষে বাহ্যিক জগতের আলো পৌঁছায় না, সেখানে কেবল মৃদু আলো আর ধোঁয়াটে পরিবেশে এক ধরনের নিয়ন্ত্রিত উন্মাদনা চলছিল। সঙ্গীতের তীব্র ছন্দে পরিবেশ ভারী হয়ে উঠেছে চারিপাশে। বেহায়াপনার সব সীমা অতিক্রম করে অশালীন কাজ চলছিল। ছন্দের সাথে তাল মিলিয়ে নাচছিল কিছু অর্ধনগ্ন নারী। শরীর দেখিয়ে নিজেদের ভঙ্গিমায় এক অদ্ভুত প্রদর্শনের সৃষ্টি করেছে, যা উপস্থিত সব কুকুরদের মনোযোগ সম্পূর্ণভাবে আকর্ষণ করে রেখেছে। কক্ষের এক কোণে কায়া তার সহযোগীদের সঙ্গে বসে আছে। তাদের দৃষ্টিতে এক ধরনের নির্মম আত্মতৃপ্তি ও ক্ষমতার অহংকার স্পষ্ট। তারা নিঃশব্দে পুরো দৃশ্য পর্যবেক্ষণ করছে। এখানে কোনো সংযম নেই, কেবল ক্ষমতাবানদের নির্লজ্জ বিনোদনের এক বিকৃত বাস্তবতা। টেবিলে সাজিয়ে রাখা হয়েছে কুমারী মেয়েদের শরীরের কাঁচা মাংসের টুকরো, রক্তের স্যুপ, আরো বিভিন্ন জিনিস, যেগুলো এখন তারা তৃপ্তির সাথে খাবে। কায়াত ওয়াইন গিলে এক নারীর কোমর ছুঁয়ে বলে, এই নারী আর টাকা যার জীবনে থাকে তার আর কিছু প্রয়োজন নেই। মেয়েটা অশালীন ভঙ্গিমায় কায়াতকে প্রলুব্ধ করে। কায়াত কিছুক্ষণ লালসা মিটিয়ে মেয়েটাকে ছেড়ে দেয়। সিগারেট ঠোঁটের ভাঁজে রেখে বলে, আমি গ্যাংস্টার বস হব, পুরো সাম্রাজ্য আমি পরিচালনা করব। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। একজন সঙ্গী বলে। কায়াত বিকৃত হেসে বলে, তবে নিকের মতো ওই মাদার চোদেরকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। নিকের সে রক্ষিতা মাগিকে তুলে নিয়ে আয় 2 দিনের ভিতরে। কতদিনের অপেক্ষায় ছিলাম এই মুহূর্তেটার। যাকে 2 হাত দিয়ে এতদিন আগলে রেখেছে তাকে এখন ছিঁড়ে ছিঁড়ে খাবো। অন্ধকার এক রুম। বিধ্বস্ত হয়ে অ্যানি দেয়াল ঘেঁষে বসে আছে। এলোমেলো চুল, বিষণ্ণ আর ক্লান্তি চাহনি। নাজলে কিছুক্ষণ অ্যানির দিকে তাকাতে পারে না। সে ভাঙা রূপ তার ভেতরেও অস্তিত্বের ঢেউ তোলে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে ফোনের আলো জ্বালিয়ে ছোট্ট কক্ষটিতে আলোকিত করে। হাতে থাকা খাবারটা নিয়ে এসে নীরবে অ্যানির সামনে বসে। কিছুক্ষণ চুপ করে থাকে। সে আস্তে করে অ্যানির মাথায় হাত রাখে, শান্তস্বরে বলে, এভাবে নিজেকে ভেঙে ফেলিস না। যা চলে গেছে তাকে ধরে রাখার শক্তি আমাদের কারো নেই, কিন্তু তুই তো আছিস, তোর সন্তান আছে। অ্যানি হাঁটুর ভেতরে মুখ ঢুকিয়ে বসে আছে। কোনো উত্তর আসেনি তার পাশ থেকে। নাজরি নিঃশ্বাস ছেড়ে বলে, খাবার খাবি না? অ্যানি মাথা তুলে তাকায় নাজদির দিকে। অতিরিক্ত কাদার জন্য গলা একদম ভেঙে গিয়েছে। ভাঙা গলায় বলে, উনিও একবার আমাকে খাইয়ে দিয়েছিল। প্রচুর খুঁতখুঁতে স্বভাবের, হাত দিয়ে কখনো কিছু খায় না, কিন্তু অথচ আমাকে সেই হাত দিয়ে খাইয়ে দিয়েছিল। ভিলেনদের ভালোবাসা অন্যরকম, তাই না আপা? নাজরি বহু কষ্টে নিজের কান্না আটকে রাখে। তার চোখের কোণে জমে ওঠা জল সে গোপন করে ফেলে, কারণ এই মুহূর্তে ভেঙে পড়ার সময় তারও নেই। অ্যানির মাথায় হাত রেখে বলে, কোনোদিন কল্পনাও করিনি যাকে এতটা ঘৃণা করতি তার জন্য আজ এতটা উন্মাদ হয়ে পড়বি। কিভাবে এতটা ভালোবেসে ফেললি? অ্যানি মুচকি হেসে বিষণ্ণ গলায় বলে, উনি রহস্যময় আমার জন্য, যে এক প্রকার নরপিশাচ, কিন্তু দিন শেষে আমাতেই উন্মাদ। কি লাভ বলো তো? সে আমাকে উন্মাদ বানিয়ে নিজে হারিয়ে গেল। উনি এখনো আসছে না কেন আপা? আমার চিৎকারের আওয়াজ কি
ওনার হৃদয়ে গিয়ে আঘাত করছে না? এতটা পাষাণ কেন এই পুরুষটা? প্রতিক্ষণে আমার সামনে আসে, আমার পাশে এসে বসে থাকে, আমার দিকে রাগী আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি ছুতে গেলে অদৃশ্য হয়ে যায়। এই লুকোচুরি খেলায় আমি হাঁপিয়ে উঠেছি, আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি মরে যাচ্ছি আপা। নাজলি অ্যানির ঠোঁট চেপে ধরে বলে। বাচ্চাটার কথা ভাব। অ্যানি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়, নিজের পেটে হাত দিয়ে কান্না করে ওঠে। আত্মহত্যা মহাপাপ না হলে বহু আগে আত্মহত্যা করে ফেলতাম। এই মুহূর্তে ইচ্ছে করছে কোথাও মরে থাকি, অন্তত এই যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলবে। কিন্তু এতেও বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার বাচ্চাটা কি তার বাবাকে দেখতে পারবে না? ওনাকে কেউ বলো যে উনি বাবা হতে যাচ্ছেন, দেখে নিও, এক মুহূর্ত অপেক্ষা করবে না, দৌড়ে চলে আসবে আমার কাছে। প্রতিবার আমার কাছে বাচ্চার আবদার করেছে, অথচ আমি কঠিন আর তিক্ত কথা বলে ওনার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিয়েছি। আজ তো ওনার অস্তিত্ব আমার গর্ভে এসে গিয়েছে। কোথায় উনি? ওনার কানে কেন এই সংবাদ কেউ দিচ্ছে না? অ্যানি কথাগুলো বলতে বলতে অস্থির হয়ে ওঠে, ছন্নছাড়া হয়ে এদিক সেদিক তাকায়, ওঠার জন্য চেষ্টা করে। তার আগে নাজলি অ্যানির গালে হাত দিয়ে শান্ত করে বলে। সে যদি রহস্যময়ী ভিলেন হয়ে থাকে, তবে তুই তার থেকেও বড় রহস্যময়ী সম্রাজ্ঞী। আফসোস হচ্ছে গ্যাংস্টার বস, কেন তোর এই উন্মাদনা এক নজর দেখার ভাগ্য পেল না? অ্যানি নিজের চুল টেনে ধরলো, দেয়ালের সাথে আবার ঘেঁষে বসে, ছাদের দিকে তাকিয়ে বলে। জন্মান্তর বলে যদি কিছু থাকতো, তবে আমি প্রতিবার গ্যাংস্টার বসের স্ত্রী হতাম। এরপর ওনার থেকে হারিয়ে গিয়ে ঠিক সেই কষ্ট অনুভব করতাম যা এখন আমি তিলে তিলে পাচ্ছি। আমাকে মৃত্যুর পথযাত্রী করে দিয়ে কোথায় হারিয়ে গেল? ওনাকে এনে দাও আপা, নয়তো আমি বাঁচতে পারবো না। কষ্টের শ্বাস বন্ধ হয়ে আসছে। নাজলি খাবারের ট্রলিটা নিয়ে সুন্দর করে রাখে। অ্যানি ট্রিটমেন্ট চলছে তার আড়ালে, খাবার খাওয়াটা এই মুহূর্তে তার জন্য বেশি প্রয়োজন। নাজলি অ্যানির সামনে বসে খাবারের লোকমা তুলে ধরে। অ্যানি মুখ ফিরে অন্যদিকে তাকিয়ে থাকে। নাজলি অসহায় গলায় বলে। সন্তানের কথা অন্তত ভাব। তুই যদি ঠিকমতো না খাস, তবে বাচ্চাটার কি হবে অ্যানি? নিক জেব্রানের অস্তিত্ব ধ্বংস হতে দিবি? অ্যানির বুক ধুক করে ওঠে, কান্না মিশ্রিত চোখে তাকায় নাজলির দিকে, দুই হাঁটু ভাঁজ করে কেঁদে ওঠে। যে বারবার এসে সন্তানের আবদার করতো, সেই তো আসছে না। উনি শুধু একবার জানুক উনি বাবা হতে চলেছে, দেখবে দৌড়ে চলে আসবে। নাজলি গালে হাত রাখে অ্যানির, কান্নাটাকে লুকিয়ে রেখে বলে। উনি তোর কাছে বাচ্চা চাইতেন? অ্যানি পেটে হাত রেখে বলে। বহুবার চেয়েছে। আমি অনেক কঠিন কথা বলতাম, উনি আমার কথায় উন্মাদ হয়ে উঠতো, তবু আমাকে জোর করেনি। উনি রহস্যময় আপা, বাচ্চা আসলো অথচ উনি নেই। কতটা নিষ্ঠুর ওনার হৃদয়! নাজলি অ্যানির সব অভিযোগ শুনল। বর্তমানে সে কত হাজার হাজার অভিযোগ শুনে হিসেব নেই। সে ভাতের লোকমা অ্যানির মুখের সামনে ধরে বলে। ওনার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখ। অ্যানি লোকমা মুখে নিয়ে দরজার দিকে তাকিয়ে বলে। নিজে মরে হলেও রক্ষা করতে হবে আপা, নয়তো আমাকে এসে বলবে আমার আমানত এইভাবে নষ্ট করলে কেন? ব্লাড রোজ, ও আমার সন্তান ছিল, নিক জিভরানের রক্ত ছিল সে। আমার রক্ত বলেই কি এতটা অবহেলা করেছো? আমার মতো পাপিষ্ঠ পুরুষের অস্তিত্ব পেটে রাখতে এতটা ঘৃণা তোমার? আমার বাচ্চাটাকে অন্তত আগলে নিতে পারতে। নাজলি চুমু খায় অ্যানির কপালে, খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। অ্যানি আজ বাধ্য মেয়ের মতো সব খেয়ে নেয়। নাজলি মুচকে হেসে বলে। অপেক্ষা কর, আমি আসছি, তুই বিছানায় শুয়ে পড়। অ্যানি জানালার কাছে এগিয়ে যেতে যেতে বলে। তুমি আর এসো না আপা। নাজলি তপ্ত শ্বাস ছেড়ে চলে যায়। অ্যানি জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, চোখের পানি আবারও পড়তে থাকে। ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে জিজ্ঞাসা করতে, এত কষ্ট কেন আমাকে দেয়া হচ্ছে? কিন্তু অ্যানি একদম শান্ত হয়ে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে। সবাই বলতো সে আমার জন্য বিষ ছিল, কিন্তু এই বিষটাই যে আমার রক্তে মিশে গিয়েছিল সেটা কাউকে বোঝাতে পারিনি। আমার পাশে উনি নেই, আর আমার শরীর জুড়ে শুধু সেই বিষের এই নীল দহন, তার সাইকো শাসনের
শিকলগুলো যখন ছিঁড়ে যায় তখন বুঝতে পারলাম আমি আসলে স্বাধীনতার চেয়ে তার ওই বন্দিত্বকেই বেশি ভালোবাসতাম। তার উন্মাদনা ছাড়া এই স্বাভাবিক পৃথিবীটা বড্ড পানসে লাগছে। কি করব আমি? কোথায় গেলে তাকে পাবো? গভীর অরণ্যের অন্তঃস্থলে দাঁড়িয়ে আছে এক জীর্ণ প্রতারক নীরবতায় মোড়া প্রাচীন এক বিল্ডিং। বাহির থেকে পুরো বিল্ডিং এর মধ্যে ভাঙাচোরা দেয়াল ও শ্যাওলা ধরা ইট, কিন্তু ভেতরে পা রাখা মাত্রই অনুভূত হয় এক অস্বস্তিকর আভিজাত্যের ছোঁয়া। বিল্ডিং এর চারিপাশ জুড়ে ছড়িয়ে থাকা শুনশান স্তব্ধতা এতটাই ঘন যে তার শব্দহীনতার সীমা অতিক্রম করে বর্তমানে এক ধরনের চাপা আতঙ্কের রূপ নিয়েছে। মানুষের পায়ের আওয়াজ তো দূরের কথা, নিঃশ্বাসের ক্ষুদ্র কম্পনেরও শব্দ নেই। বিল্ডিং এর বাইরে অরণ্যের গভীর অন্ধকারে হিংস্র বনপশু ও বিচিত্র জীবজন্তুর গর্জন এক বিকৃত স্ফীহনীর মতো প্রতিধ্বনিত হয়। সিংহসহ বিভিন্ন বনপশুদের গর্জনে কম্পমান হয়ে থাকে পুরো অরণ্য। কিমতু প্রাসাদ সদৃশ এই সাউন্ডপ্রুফ ঘরের ভেতরে সেই গর্জন প্রবেশের আগেই নিঃশেষ হয়ে যায়, রেখে যায় শুধু অস্বাভাবিক এক নীরবতার ভার। বিল্ডিংটির গভীরতম স্তরে একাধিক প্রতারণামূলক করিডোর, বায়োমেট্রিক লক আর বিভ্রান্তিকর আর্কিটেকচারের আড়ালে লুকিয়ে আছে একটা গোপন ল্যাব ও একটি নিষিদ্ধ আশ্রয়, যেখানে কেবলমাত্র গ্যাংস্টার বসের শরীরই চিকিৎসা করা হয়। আর এই ল্যাবের অস্তিত্ব শত্রুদের মানচিত্রে কখনোই স্থান পায়নি। সে ভয়ঙ্কর চিকিৎসা কেন্দ্রের কেন্দ্রবিন্দুতে শীতল ধাতব অপারেশন বেডের উপরে নিঃশব্দে শুয়ে আছেন গ্যাংস্টার বস, একজন জীবিত মানুষ হয়েও তার চারিপাশে শুধু যন্ত্র আর তার ছায়া। তার শিরায় শিরায় প্রবেশ করানো হয়েছে ক্যানুলা। এই ক্যানুলাগুলো জীবনকে কৃত্রিমভাবে ধরে রাখার এক নিষ্ঠুর চুক্তির প্রতীক। রক্তের প্রবাহ পর্যন্ত নিয়ন্ত্রিত হয় হিসাবি যন্ত্রের নির্দেশে। 5 মাস আগে নিকের শরীরে প্রতিস্থাপিত নতুন চামড়া এখনো বহন করে এক অস্বস্তিকর ভিন্নতা। বোমা হামলায় আগুনের উত্তাপে এক পাশ পুড়ে গিয়েছিল অনেকটা, গালের মাংস খানিকটা ঝলসে যায়। সেই পুরো চামড়াগুলোকে সরিয়ে নতুন চামড়া লাগানো হয়। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে 5 মাস ধরে এইখানে চিকিৎসাধীন আছে। এই মাথায় আঘাত পাওয়ার কারণে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিলেন যে বাঁচবে না। আরিশ সেদিন হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কেঁদেছিল। দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছিল। মাথায় এতটা গুরুতর আঘাত ছিল যে ডাক্তার অপারেশন করতে গিয়ে নিজেরাও হিমশিম খেয়ে ওঠে। আজ নিক একদম সুস্থ। পুরো দেশ জানে গ্যাংস্টার বস নিক জেভরান মৃত। তিনি শত্রুপক্ষে বোমা হামলায় নিহত হয়েছেন, যার লাশটাও কেউ খুঁজে পায়নি। লাশ খুঁজে পাবে কিভাবে? আহত নিককে আরিশ অধিরাজের সাহায্যে অনেক আগেই সরিয়ে ফেলেছে। নিক সহ 22 জন গার্ডকে আহত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। প্রথম 1 মাস সে বিনারে যেতে পারেনি। বর্তমানে আরিশ অপেক্ষা করছে নিকের জ্ঞান ফেরার জন্য। নিক চোখ খুলেছে বহু আগেই, কিন্তু বাস্তব স্মৃতি তার মস্তিষ্ক সজাগ হচ্ছে না। চারিপাশে পরিবেশ দেখে বুঝতে পারে এটা তার নিজস্ব গোপন ল্যাব, যার ঠিকানা আরিশ ছাড়া কেউ জানে না। স্বয়ং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অধিরাজও নেই। নিক চট করে চারিপাশে তাকায়। মস্তিষ্কে একটা নাম বারবার ঘুরছে, অ্যানি। নিক শোয়া থেকে ওঠার চেষ্টা করে। ইতিমধ্যে আরিশ আর ডাক্তার প্রবেশ করে ভেতরে। নিক হাতের ক্যানেলা খুলতে খুলতে আরিশের উদ্দেশ্যে বলে। এনি কোথায়? আমি এখানে কি করছি? নিককে সুস্থ দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে সে। চোখ বন্ধ করে খোদার দরবারে শুকরিয়া জানায়। আরিশ নিককে ক্যানেলা খুলতে দেখে এগিয়ে যায়। ক্রিমিনাল লিডার নিজের আবেগ আটকাতে পারেনি। আচমকা জড়িয়ে ধরে নিককে। গলা কেঁপে ওঠে তার। এই সুস্থ গ্যাংস্টার বসকে দেখার জন্য দিনরাত কাতরে মরেছি। গভীর রাতে সৃষ্টিকর্তার কাছে ভিক্ষা চেয়েছি। খোদা আমার দোয়া কবুল করেছেন। আমার একমাত্র ছায়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়নি। আমার হাতটাকে শক্ত করে ধরে যে সব সময় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে সাহায্য করে, তাকে আমার থেকে দূরে সরিয়ে দেয়নি। নিক কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকে। আরিশের পাগলামো আচরণ দেখে কপাল কুঁচকে আসে তার। বিরক্ত নিয়ে ধমক দেয়। মেয়েদের মতো কাঁদছিস কেন? আরিশ ধমক খেয়ে হেসে বলে, তোকে সুস্থ দেখতে পেয়েছি তাই। মিস্টার গোত্র যখন বলেছেন তোকে বাঁচানো প্রচুর রিস্ক, তখন মনে হয়েছিল এই বুঝি আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছিল তার ডান পাশ। জীবনে এতটা ভয় আমি কোনোদিন পাইনি। সেই নিকৃষ্ট আর জঘন্যতম পাচার কেন্দ্রেও না। ঠিক তখনকার মতো আতঙ্কে জমে গিয়েছিলাম যখন তোকে হিংস্র নেকড়েদের মধ্যে ছেড়ে দিয়েছিল।
বলেছিল যুদ্ধ করে বেঁচে ফিরতে। নিক গম্ভীর হয়ে ওঠে। ধীরে ধীরে সেদিনের কাহিনী মনে হতে থাকে। জেটের পেছনে যেতেই বার্তা আসে কেউ বোমা নিয়ে দাঁড়িয়ে আছে চারিপাশে। সামনে দাঁড়িয়ে থাকা কোনো এক গার্ডকে কিনে নিয়েছে শত্রুপক্ষ, আর তাকে বিড়বিড় করে কারোর সাথে কথা বলতে শুনেছে হামলা নিয়ে। এই কথা শোনা মাত্রই নিকের কানে সংবাদ পাঠানো হয়, আর এই কারণেই সে সামনে থেকে পেছনে গিয়েছিল। যে কোনো সময় অ্যাটাক হতে পারে, নিক চাইলে তখন নিজে সরে যেতে পারত। সেদিন সাথে সাথে সরে গেল, আজ পুরো সুস্থ থাকতো সে। জেটের সামনে থাকা সব গার্ডদের কোনো সংবাদ পাঠাতে গিয়ে দেরি করে ফেলে। এত চেষ্টা করেও কারোর কানে এই সংবাদ দিতে পারেনি। একসাথে 90 জন গার্ডের দেহ ঝলসে গিয়েছে। আহত হয়েছেন 20 জন, আর 2 জন গার্ড চিকিৎসা কেন্দ্রেই নিঃশ্বাস বন্ধ করে ফেলে। এখানে প্রতিটি গার্ড ছিল নিকের বিশ্বস্ত। এদের প্রত্যেককে সে প্রশিক্ষণের মাধ্যমে নিজের মতো তৈরি করেছিল। একদম বলিষ্ঠবান আর সাহসী, যারা শত্রুর সামনে মাথা না নুইয়ে আঘাতের মোকাবেলা করে। নিক বড় বড় নিঃশ্বাস টানে, আরিশ সোজা হয়ে বসে নিকের উদ্দেশ্যে বলে। খারাপ লাগছে তোর? নিক আরিশের দিকে তাকিয়ে বলে। কয়জন গার্ড মরেছে? আরিশ হতাশার গলায় বলে। নিক 90 জন একদম ঝলসে গিয়েছে, তাদের অস্তিত্ব খুঁজে পাইনি। আর তোর সাথে যারা ছিল তারা আহত হয়েছেন। 22 জনকে আমি উদ্ধার করেছিলাম, এর মধ্যে 20 জন জীবিত আছেন, আর 2 জন 15 দিনের মধ্যেই মারা যায়। কপাল কুঁচকে ফেলে। 15 দিনের মধ্যে মারা যায় মানে? তবে আমি কতদিন ধরে এখানে আছি? আরিশ ঠোঁট ভিজিয়ে বলে। 5 মাস ধরে আছিস, আজ জ্ঞান ফিরেছে তোর। নিকের কপালে আরো ভাঁজ পড়ে। চারিপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে বলে। ও কোথায়? আরিশ বুঝতে না পেরে জিজ্ঞাসা করে। ওকে। নিক দাঁতে দাঁত চেপে দিশেহারা হয়ে গর্জে ওঠে। আমার বউ কোথায়, শুয়োরের বাচ্চা? নিকের ধমকে ডাক্তার ভয় পেলেও সামান্য হাসে। এমন বউ পাগল ব্যক্তি সে আগে কখনো দেখেনি। জ্ঞান ফেরার পরে নিজের শরীরের দিকে না তাকিয়ে বউয়ের জন্য উন্মাদ হয়ে উঠেছে। আরিশ থমথমে গলায় বলে। শান্ত হ তুই, বলছি আমি সবকিছু। নিক চারিপাশে তাকিয়েও অ্যানিকে দেখতে না পেয়ে হিংস্র এক গর্জনে ফেটে পড়ে। চোয়াল এমন ভাবে শক্ত হয়ে ওঠে যে দাঁত চেপে ধরার শব্দে নিস্তব্ধতা কেঁপে ওঠে। প্রায় 5 মাস ধরে যে সে যদি এখানে অচেতন অবস্থায় পড়ে থাকে, তবে অ্যানি একা কিভাবে টিকে আছে? এই প্রশ্ন তার মস্তিষ্কে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে। কোন অবস্থায় আছে সে? বেঁচে আছে তো? শত্রুদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠতেই নিকের যুক্তিবোধ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। উন্মাদ ক্রোধে সত্তা দাও দাও করে জ্বলে ওঠে। হাতে ধরা ক্যানেলাগুলো সে আছড়ে ছুঁড়ে ফেলে দেয়। ছিটকে পড়া আঘাতে ক্ষত গুলে যায়। রক্ত অনিয়ন্ত্রিত স্রোতে গড়িয়ে পড়ে। আরিশ আতঙ্কে শিউরে ওঠে। ডাক্তার এগিয়ে এসে বলে। শান্ত হব আমি, যাকে একদিনের জন্য কখনো চোখের আড়াল করি না, সে 5 মাস ধরে আমার চোখের আড়ালে। ও গড! নিক বেড থেকে নেমে শরীরে টি শার্ট জড়িয়ে নেয়। এই উন্মাদ গ্যাংস্টার বসকে কে সামলাবে এখন? অ্যানির বর্তমান অবস্থাও ভালো না। অ্যানিকে এই অবস্থায় দেখলে আরো উন্মাদ হয়ে পড়বে। আরিশ কোনো উপায় না পেয়ে নিকের পেছনে যেতে যেতে বলে। শান্ত হ ভাই, তোর বইয়ের উপরে একটা আঁচড়ও লাগতে দেইনি আমি। এতটা বেপরোয়া কেন হচ্ছিস? কায়াতরা অনেক চেষ্টা করেছে মিনারে ঢোকার জন্য, কিন্তু আমি জীবিত থাকতে এইটা কোনোদিনও সম্ভব ছিল না। অ্যানি একদম ঠিক আছে, কেউ কিছু করতে পারেনি তাকে। নিকের হাঁটা থেমে যায়। 2 ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ ঘন শ্বাস নেয়। পেছনে ফিরে আরিশের 2 কাঁধে হাত রেখে কাপা গলায় বলে। ঠিক বলছিস তুই? কিচ্ছু হয়নি ওর? আরিশ কিছুক্ষণের জন্য মলিন করে ফেলে মুখখানা, তবে সাথে সাথে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে। সামান্য আঁচড়ও লাগতে দেইনি। নিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে শ্বাস মনে হচ্ছিল বন্ধ হয়ে আসছে তার। মাথায় হাত রেখে স্টিলের চেয়ারে বসে পড়ে। আরিশ পাশে বসেই নিকের উদ্দেশ্যে বলে। ভয় পেয়ে গিয়েছিলি? নিক আচমকা তাকায় আরিশের দিকে। ঠিক আগের মতো গম্ভীরতা টেনে বলে। আর আমার ভেতরে কোনো ভয় নেই। আরিশ উপহাস করে বলে। সেটা তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। বইয়ের চিন্তায় আরেকটু হলে শ্বাস আটকে মরে যেতি। এবার অন্তত দুর্বলতা স্বীকার কর ভাই। এই অভিনয়টা আমার সামনে করিস না অন্তত, কারণ তোর সবকিছু আমার জানা। পুরো দেশের সামনে তুই সিংহ হলেও অ্যানির সামনে একদম ভেজা বেড়াল। নিক কপাল কুঁচকে তাকায়। আরিশ থমথমে গলায় বলে। ভুল বললাম কিছু? মিথ্যে তো বলিনি। এইভাবে খেয়ে ফেলের মতো তাকিয়েছিস কেন? প্রমাণ হিসেবে অ্যানি এসে থেকে জড়িয়ে ধরুক, একদম মোমের মতো গলে যাবি। জীবনের শত্রুকে ক্ষমা করতে দেখিনি তোকে। পুরো দেশও যদি তোর পায়ে ধরে মিনতি করতো যে তাকে ছেড়ে দিন, কিন্তু তোর ভেতরে দয়া মায়া নেই। সবাইকে উপেক্ষা করে নৃশংসভাবে হত্যা করে ফেলবি।
কিন্তু দেশের জায়গায় অ্যানি এসে সামান্য হেসে বলুক আপনি ওনাকে ছেড়ে দিন, দেখা যাবে তোর বহু যুগের ব্যক্তিত্বকেও চেঞ্জ করে ফেলবি, নিজের শত্রুকেও বাঁচিয়ে মহান শাসকের পরিচয় দিবি। তোর জীবনের অ্যানির পাওয়ার কত সেটা আমার জানা আছে। নিক চুপ থাকে কিছুক্ষণ, উঠে পড়ে চেয়ার থেকে, আরিশের উদ্দেশ্যে বলে, সত্যি বললেও এর মধ্যে মিথ্যে আছে। ওর অনেক অনুরোধকে উপেক্ষা করে তার সামনে অনেক জনকে মেরেছি, তাই অতিরিক্ত কথা বলিস না। তাদেরকে মেরেছিস কারণ তারা অ্যানির শত্রু ছিল, নিজের শত্রু হলে বাঁচিয়ে দিতি। নিক ঠোঁট কামড়ে রহস্যময় ভাবে হাসলো। আরিশ ড্রাইভিং সিটে বসতে আরিশের উদ্দেশ্যে বলে, তোর শরীরের এই অবস্থা কেন আরিশ? পুরো চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে আছে, আর স্বাস্থ্যের এই কি অবস্থা? আর সিট বেল্ট বেঁধে বলে, এই যে বললাম মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, ভাঙা মেরুদণ্ড নিয়ে ঠিক থাকি কিভাবে? নিক গভীর নিঃশ্বাস ফেলে বলে, একজন মাফিয়া হয়ে এতটা আবেগে হওয়া উচিত নয়। যুদ্ধের ময়দানে নামলে মৃত্যু অনিবার্য, হয় শত্রুপক্ষ মরবে নয়তো আমরা। এখানে একজন মরে গেলে আবেগ দিয়ে জীবন চলে না, তাই পরের বার থেকে এই আবেগ কাজে লাগাবি না। আরিশ গাড়ি স্টার্ট দিয়ে বলে, পরের বার যাতে এই সুযোগটা না আসে, তোর বুকে ছুরি চালানোর আগে যাতে আমার বুক ভেদ করে যায়। নিক নিঃশ্বাস ছেড়ে বলে, আমার মতো একজন জানোয়ারকে এইভাবে ভালোবাসা উচিত নয়। স্বার্থের জন্য কখন তোর উপরও আক্রমণ করে ফেলি বলা যায় না। আরিশ মুচকি হেসে বলে, যদি কখনো আমার চোখে চোখ রেখে আঘাত করতে পারিস, তবে সেদিন এই আঘাতটাকে আমার যত্ন হিসেবে গ্রহণ করে নেব। বিগত 5টি মাস অ্যানির জীবনে কেবল সময় প্রবাহ ছিল না, ছিল এক দুঃসহ ক্ষয়িষ্ণু অধ্যায়। সময়ের প্রতিটি পল অনুপল তাকে ঠেলে দিয়েছে এক অতলান্তিক অন্ধকারের দিকে। বর্তমানে তার মানসিক ও শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে চেতনার জগতে তাকে ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিকের অনুপস্থিতিতে অ্যানির অন্তরাত্মাকে তছনছ করে দিয়েছে। যে শূন্যতা তাকে গ্রাস করেছে তা কেবল শোক নয়, তা এক সংহারক ব্যাধি। নিককে হারানোর এই তীব্র হাহাকার অ্যানিকে এক উন্মত্ত উন্মাদে পরিণত করেছে। তার মস্তিষ্ক এখন আর বাস্তবতার শৃঙ্খলা মানতে নারাজ, ফলে সারাক্ষণ এক দিশেহারা হাহাকারে সে প্রলাপ বকতে থাকে। অ্যানির এই অদম্য পাগলামিকে সংযত করতে এখন নিবিড় ঘুমের ইনজেকশনই একমাত্র ভরসা। প্রতিবার ঘুমের ইনজেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখতে হয়, সজাগ হলে পাগলামো শুরু করে দেয়। তাই সবসময় কৃত্রিম নিদ্রায় আড়ালে তাকে ডুবিয়ে রাখা হয়, যেন জাগ্রত অবস্থায় দহন তাকে ভস্মীভূত না করে। চিকিৎসকরা জানিয়েছেন অ্যানি এখন খাদের কিনারে দণ্ডায়মান। চিকিৎসকদের মতে এই প্রকার তীব্র মানসিক বিপর্যয় হৃদযন্ত্রের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অকাল মৃত্যু। এই শ্রেণীর রোগীদের ক্ষেত্রে আকস্মিক মৃত্যুর সংখ্যা বা কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা প্রবল থাকে। এই ধ্রুব সত্যটি নাজরির প্রতিটি মুহূর্তকে বিষিয়ে তুলেছে। এক অব্যক্ত আতঙ্ক তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তার বোনটার কিছু হবে না তো? প্রেগনেন্সির এই কঠিন সময়ে অ্যানিকে আরো পাগল বানিয়ে দিচ্ছে। অ্যানির দেহের দিকে তাকালে এখন আর চেনা যায় না সে প্রাণোচ্ছল তরুণীকে। এই 5 মাসের অনাহারে আর অনিদ্রায় তার শরীর শুষ্ক কাষ্ঠখণ্ডে পরিণত হয়েছে। যে মুখে একসময় স্নিগ্ধ কোমলতার বিচ্ছুরণ ঘটত, সেখানে এখন কেবল পাণ্ডুর বিবর্ণতা। শোক যখন পাথর হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, সে কেবল তিল তিল করে নিজেকে বিলীন করে দেয়। অ্যানি এখন সেই বিলীন হওয়ার অন্তিম পথে যাত্রী। ডাক্তার কিছুক্ষণ আগে ইনজেকশন পুশ করে দিয়ে গিয়েছে। এখন অ্যানি গভীর নিদ্রায় আচ্ছন্ন। নাজলি ডিভানে বসে বাস্তবতার ছক কষছিল। এমন সময় হুট করে বাহির থেকে শোরগোল শোনা যায়। তীব্র গানের আওয়াজ আর হট্টগোলের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে বাহিরে। নাজলির বুদ্ধিতে আসছে না বাহিরে এমন কি হলো যে হুট করে এত শব্দ আর উল্লাস। নাজলি বাহিরে যাওয়ার জন্য পায়তারা করছে, কিন্তু মেইন দরজা বাহিরে থেকে বন্ধ করে রাখা। এই দরজা তার পক্ষে খোলা অসম্ভব। শত্রুরা 4 বার আক্রমণ করেছিল মিনানের উপর। নিকের যত গার্ড ছিল সবাই সবটা দিয়ে মোকাবেলা করেছে, কেউ ভেতরে ঢোকার সাহস পায়নি। নাজলি ভেবে প্রথম অনেক অবাক হতো। ওর জানা মতে এই জগতের সবাই ক্ষমতা লোভী আর হিংস্র, পাষার, বিশ্বাসঘাতক হয়, কিন্তু তার চিন্তা চেতনা কিছুটা পরিবর্তন হয়। গ্যাংস্টার বস নিক জেভরান ধ্বংস আর খারাপের প্রতীক হলেও বিশ্বস্ত সব দেহরক্ষী পেয়েছেন, যারা তার মৃত্যুর পরও তার সাম্রাজ্যকে রক্ষা করছে।
স্তব্ধতা ছেড়ে দিয়ে আচমকা সদর দরজাটি সশব্দে উন্মুক্ত হলো। বাইরের উন্মাতাল উল্লাস আর কর্কশ বাদ্যযন্ত্রের শব্দে তখন কান পাতা দেয়। সেই কোলাহলকে সঙ্গী করে এক ঝলক হাড় হিম করা শীতল বাতাস অন্তরে প্রবেশ করলো। আর সেই হিমেল হাওয়ার রেশ ধরেই দীর্ঘ 5 মাস পর এই প্রাসাদে পদার্পণ ঘটল সেই প্রতাপশালী গ্যাংস্টার বসের, নিক জেভরান। পুরো মিনার তখন তার জয়ে প্রকম্পিত, অনুসারীদের উল্লাসে মুখরিত চারিপাশ। কিন্তু নিকের ইন্দ্রিয় আজ সেই জয়োল্লাসে সাড়া দেওয়ার অবস্থায় নেই। দীর্ঘ 5টি মাস এই মিনার তার পদচিহ্নহীন ছিল, কিন্তু আজ ফিরে এসেও সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। রাজকীয় অভ্যর্থনা কিংবা চারিপাশের এই আড়ম্বর কোনো কিছুই তার দৃষ্টি আকর্ষণ করতে পারল না। নিকের 2 চোখে তখন কেবল একজনেরই ছবি। জগতের সমস্ত নিয়ম আর নিজের গম্ভীর্যকে তুচ্ছ করে সে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ির দিকে ছুটে চলল। তার প্রতিটি পদক্ষেপ বলছে সে আর এক মুহূর্ত বিলম্ব করতে রাজি নয়। 5 মাসের সেই দীর্ঘ বিচ্ছেদ আর পুঞ্জীভূত হাহাকার তাকে এক দুর্নিবার বেগে অ্যানির কক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কোনো হুঙ্কার নয় আজ, কোনো আদেশও করেনি কাউকে। আজ এই গ্যাংস্টার বসের সমস্ত সত্তা জুড়ে কেবল অ্যানিকে ফিরে পাওয়ার এক আদিম ও ব্যাকুল আর্তনাদ। নিকের আকস্মিক আবির্ভাবে নাজলি এখনো কিংকর্তব্য বিমূঢ়। তার সমস্ত ইন্দ্রিয় যেন এক নিমিষে অসাড় হয়ে যায়। দীর্ঘ 5 মাস ধরে যে মানুষটিকে সে মৃত বলে জেনে এসেছে, যাকে ঘিরে শোকের ছায়া ঘনীভূত হয়েছিল এই মিনারে, সে নিক জেভরান আজ রক্ত মাংসের শরীরে তার সম্মুখে দণ্ডায়মান। তার মানে উনি মারা যায়নি, উনি জীবিত আছেন। নাজির হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গিয়ে পরক্ষণে দ্বিগুণ বেগে ধাবিত হতে শুরু করে খুশিতে। এক লহমায় শোকের কালো মেঘে ছিঁড়ে আনন্দের বিদ্যুৎ খেলে গেল তার সত্তায়। প্রচন্ড উত্তেজনায় আর খুশিতে সে নিজের মুখ চেপে ধরে নিজের। শরীরের প্রতিটি শিরায় তখন আনন্দের এক অনির্বচনীয় স্রোত বয়ে যাচ্ছে। সে নিজের অজান্তে কাঁপছে। আনন্দের অতিশয্য যে বিষাদের চেয়েও বেশি স্তব্ধ করে দিতে পারে। স্তব্ধ নাজির চেতনার অতল গহ্বরে যখন নিকের অস্তিত্ব নিয়ে সংশয় কাটছে না, ঠিক তখনই এক অতর্কিত আলিঙ্গন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পেছন থেকে আসা সেই সুদৃঢ় স্পর্শে নাজির সমস্ত সত্তা এক নিমেষে শিরশির করে কাঁপিয়ে তোলে। এই স্পর্শ তার অনেক পরিচিত। তার উন্মুক্ত গলায় ঠোঁটের ছোঁয়া পেতেই খামচে ধরে নিজের কাপড়। কান্নায় বুক ভেঙে আসছে তার। এই স্পর্শ, এই শরীরের গন্ধ তার অনেক পরিচিত। সে ভালো করে জানে তাকে স্পর্শ করা পুরুষটি কে। দীর্ঘ 5টি মাস যে অস্তিত্বটি কেবল শূন্যতায় বিলীন ছিল, আজ তাকে স্পর্শের সীমানায় পেয়ে নাজির থরথর করে কাঁপতে থাকে। কিন্তু পরক্ষণে আনন্দের সেই স্রোত ছাপিয়ে এক গভীর বিষাদ আর প্রচন্ড অভিমান তার বুক ভার করে তোলে। নাজির মনে প্রশ্নের পাহাড় জমে ওঠে। 5 মাস, এই দীর্ঘ সময় আরিশ কোথায় ছিল? কেন সে একবারের জন্যও কোনো সংকেত দেয়নি? নাজরির নিভৃত চারিপাশ তখন অভিমানে রুদ্ধ হয়ে আসে। সে চেয়েও ফিরে তাকাতে পারছে না। আবার এই স্পর্শ থেকে নিজেকে মুক্ত করার শক্তিও সে হারিয়ে ফেলেছে। নাজির নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। চোখের কোণে জমে থাকা জলবিন্দুগুলো গাল গড়িয়ে পড়ছে। কথায় আছে, কিছু স্পর্শ কেবল সুখ দেয় না, বরং দীর্ঘদিনের জমানো নীরব যন্ত্রণাকেও সহসা জীবন্ত করে তোলে। নাজির শরীরের কম্পন আজ সে অব্যক্ত অভিমানেরই ভাষা। নাজলিকে এমন শক্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ নাজলির গায়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, এত মাস পর আমি এসেছি, তোমার উচিত ছিল আমার বুকে এসে আছড়ে পড়া। স্বামীকে এত মাস দেখতে না পাওয়ার বেদনায় কেঁদে কুটে একদম অস্থির হয়ে যাওয়া। সেটা না করে এমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন? নাজির চোখের পানি আটকে রাখতে পারছে না। একবারের জন্য পেছনে ফিরেও তাকালো না। কোনো রকম নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলে, যে স্বামী দীর্ঘ 5 মাস স্ত্রীকে না দেখে থাকতে পারে, সে স্বামীর জন্য কেঁদে কুটে অস্থির হওয়া বোকামি ছাড়া কিছুই নয়। আমার চোখের পানির অনেক মূল্য, আর সেটা আমি অপাত্রে দান করি না। ছাড়ুন আমাকে, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। নাজির কথাটা বলে এক মুহূর্ত দাঁড়াতে চাইল না। আরিশ তাকিয়ে থাকে নাজির যাওয়ার পানে। এই অভিমান আর রাগ ভাঙাতে অনেক যুদ্ধ করতে হবে। একই সাথে সমস্ত বড় বড় অদৃশ্য দেয়াল ভেঙে ফেলবে সে। নিক উম্মাদের মতো রুমে ঢোকে। বিছানায় ঘুমন্ত অ্যানিকে দেখে এক মুহূর্ত দেরি করলো না। বিছানায় বসে চোখে মুখে অসংখ্য চুমু খায়। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে অ্যানি সজাগ হয়নি এখনো। নিক একসাথে প্রায় 1000-এরও বেশি চুমু খেয়ে থামে। অ্যানির পুরো মুখে একদম ভিজে যায়। নিক ভেজা মুখটাকে মুছে দিয়ে অ্যানির গালে হাত রাখে। চিন্তায় কপাল কুঁচকে ফেলে সে।
এতক্ষণ হয়ে গেল এখনো চোখ মেলছে না কেন? নিক হন্তদন্ত হয়ে দরজার কাছে আসতে নাজরির সামনে এসে দাঁড়ায়। নাজরিকে দেখে নিক ভ্রু কুঁচকে ফেলে। নাজরি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। যত শত্রুতা হোক, দিন শেষে নিককে সেও অনেক খুশি হয়েছে। নাজির সামান্য হেসে বলে, আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে। হাসি না হাসলে অন্তত জোর করে হাসবেন না। নাজি কপাল কুঁচকে তাকায়, গম্ভীর নিঃশ্বাস টেনে বলে, আপনি কথার মাধুর্যতা বজায় রাখুন গ্যাংস্টার বস। আপনার সাথে তর্ক করার জন্য আসিনি, আমি এসেছি আমার বোনের জন্য। ওকে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে, তাই এত সহজে উঠবে না ঘুম থেকে। ঘুম থেকে না ওঠার ফলে আপনি রেগে যেতে পারেন। রেগে গিয়ে বলা তো যায় না কখন আঘাত করে বসেন। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। প্লিজ একটু সরে দাঁড়ান, আমি ভিতরে প্রবেশ করব। নাজির অন্য সব কথার গুরুত্ব হারিয়ে গেল যখন বলা হলো অ্যানির শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। নিক প্রশ্ন করার প্রয়োজন মনে করেনি, ছুটে যায় অ্যানির কাছে। নাজদি হালকা হেসে রুমের ভেতরে প্রবেশ করে। অ্যানির মাথায় হাত দিয়ে প্রতিবারের মতো ডেকে তোলার চেষ্টা করে। ঘুম থেকে তোলার জন্য যা যা প্রয়োজন সব করে সে। অনেকক্ষণ পর অ্যানি পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখের সামনে নাজদির মুখ দেখে অস্ফুট ভাষায় বলে, আপা, উনি এসছেন? নাজি তাকায় নিকের দিকে। এই বাক্যটা তাকে প্রতিবার শুনতে হয়। প্রতিবার ঘুম থেকে ওঠা মাত্র অ্যানির কমন প্রশ্ন, উনি এসেছে? যদি শুনতো না এখনো আসেনি, এরপর শুরু হয়ে যেত পাগলামি। নাজলি অ্যানির কপালে চুমু খেয়ে বলে, এসেছে। অ্যানি দুর্বলতা নিয়ে সামান্য হাসে, চোখ বন্ধ করে ফেলে। মিথ্যা বলছো কেন আপা? উনি আসেনি? নাজি কোনো উত্তর করল না। নিকের দিকে এক পলক তাকিয়ে চুপ করে বের হয়ে যায়। অ্যানি চোখ খুলে নাজিকে দেখতে না পেয়ে ঘাড় ফিরাতে অনুভব করলো কেউ একজন তার দিকে ঝুঁকে আছে। অ্যানি নিকের দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু পরক্ষণে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। প্রতিবারই নিককে দেখতে পায়, কিন্তু ছুতে গেলেই কেউ নেই। অ্যানি কাঁদতে কাঁদতে বলল, আবারও এসছেন আমার ভ্রম হয়ে? কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার? নিশ্চয়ই আনন্দ অনুভব করেন দূরে থেকে। অবশ্য পূর্ব থেকেই তো কষ্ট দিয়ে আসছেন। এত কিসের রাগ আমার প্রতি আপনার? কেন এত যন্ত্রণা দিচ্ছেন? ভুলেও আজ স্পর্শ করবো না আপনাকে, কারণ স্পর্শ করলে আপনি হারিয়ে যান, নিষ্ঠুরের মতো দূরে চলে যান আপনি। তখন আর কিছু দেখতে পাই না, আপনাকে দেখতে পাই না। অন্ধকার লাগে সবকিছু, পুরো পৃথিবী জাহান্নাম মনে হয়। আহ অ্যানি আর কিছু বলতে পারল না। একটা শক্ত হাত তার কোমর চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। অ্যানি অনুভব করলো তার মাথাটা রাখা হয়েছে একটা চওড়া বুকে। অ্যানির কান্না বন্ধ হয়ে যায়, কেমন স্তব্ধ হয়ে পাথরের মতো হয়ে আছে। অনুভব করছে নিকের হৃৎপিণ্ড লাফানোর শব্দ। নিক অ্যানির মাথায় চুমু খেয়ে বলে, জীবন আমার, কলিজা আমার, নিজের কি অবস্থা করেছিস জান? এবার আমি আদর করব কোথায়? অ্যানি আরেকটু নড়ে চড়ে ওঠে। এখনো তার বিশ্বাস হচ্ছে না। ভ্রম ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিকের দিকে। নিক অ্যানির চোখের পানি মুছে দিয়ে মুখের চুলগুলো পেছনে নিয়ে ঠিক করে দেয়। চোখের পানি মুছে চোখের পাতায় চুমু খায়। অ্যানি আবেশে চোখ বন্ধ করে ফেলে। নিক পর পর ঠোঁটে গভীর চুমু খেয়ে অ্যানিকে নিজের সাথে আরো মিশিয়ে নেয়। নিক অত্যন্ত নিবিড়ভাবে অ্যানির দুর্বল ও শীর্ণ মাথাটি নিজের প্রশস্ত বুকের উপরে চেপে ধরল। দীর্ঘ 5 মাসের বিচ্ছেদ, হাহাকার আর মৃত্যুতুল্য যন্ত্রণার পর এই স্পর্শ যেন এক অলৌকিক উপাখ্যান। কিন্তু অ্যানির জীর্ণ শরীরে আজ আর সেই প্রাণের স্পন্দন নেই যা এই মিলনকে উদযাপন করবে। নিকের বুকের ধকপকানি অ্যানি অনুভব করতে পারছে, কিন্তু তার নিজের চেতনা যেন কোনো গভীর সুপ্তির অতলে তলিয়ে গেছে। চিকিৎসকের সেই আশঙ্কায় যেন সত্য হতে চলেছে। অ্যানি এতটাই সংজ্ঞাহীন যে তার কাছে বাস্তবতা আর স্বপ্নের সীমানা মুছে গিয়েছে। সে কেবল চেয়ে রইল নির্বাক, নিথর ও বিমূঢ় হয়ে। যখন শোকের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন পরম প্রাপ্তিতেও মানুষের কাছে কেবল একটি মিথ্যে মরীচিকা মনে হয়। অ্যানির সেই নিশ্চল দৃষ্টি আজ সেই চরম মানসিক অবসাদেরই প্রতিচ্ছবি। অ্যানি নিকের দিকে তাকিয়ে বলে, এটা এটা সত্যি আপনি এসছেন নাকি আমাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য আবারও আমার ভ্রম হয়ে এসছেন? আপনাকে স্পর্শ করতে ভয় হচ্ছে। যদি প্রতিবারের মতো হারিয়ে যান, একটু স্পর্শ করি আপনাকে, মিনতি করছি, প্লিজ হারিয়ে যাবেন না। অ্যানি কথাটা বলে নিকের গালে হাত রাখে, সামান্য উঁচু হয়ে নিকের কপালে চুমু খায়।
পরপর গালে ঠোঁটে চুমু খেয়ে নিঃশ্বাস ছাড়ে। নিক গভীরে দৃষ্টি রাখে অ্যানির নীলচে নেত্রে। তোকে ছাড়া আমি অসহায় জান। এই নিষ্ঠুর পৃথিবীতে তোকে একা রেখে কিভাবে চাই? বলেছিলাম না প্রয়োজনে তোকে মারবো, পরে নিজে মরে যাব। এরপরে তোকে পৃথিবীতে একা রেখে যাব না। নিক যে প্রাণ প্রচুর খারাপ। অ্যানি তার কাঁপা কাঁপা 2 হাত বাড়িয়ে নিকের গাল দুটো স্পর্শ করে। দীর্ঘ 5 মাস পর এই চেনা অবয়ব, এই উষ্ণতা সবই যেন তার কাছে এক নিদারুণ বিস্ময়। পরক্ষণে সকল সংশয় ছেড়ে ফেলে সে নিকের সুঠাম বুকের উপরে আছড়ে পড়ে। তার এই ঝাঁপিয়ে পড়ার মাঝে ছিল এক আদি মাকুলতা, যেন এই বুকে আশ্রয় না পেলে তার অস্তিত্বই ধূলিসাৎ হয়ে যাবে। প্রথমে যা ছিল কেবল নিঃশব্দ অশ্রুপাত, সময়ের ব্যবধানে তা এক বাদ ভাঙা আর্তনাদী রূপ নিল। 5 মাসের সেই দুঃসহ নিঃসঙ্গতা, প্রতি রাতের দুঃস্বপ্ন আর তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা আজ এক মরণপণ চিৎকারে ফেটে পড়ে। সেই গুমড়ে মরা কান্নার স্বর আজ এই বিশাল মিনারের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। এটি কেবল শোকের বহিঃপ্রকাশ নয়, এটি ছিল মৃতপ্রায় এক আত্মার পুনরায় বেঁচে ওঠার তীব্র সংগ্রাম।